আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। শুরুতে বিশ্বকাপের খবর। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আরও একবার শিরোপার মঞ্চে আলবিসেলেস্তেরা। আটলান্টায় অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা, তবে এনজো ফার্নান্দেস ও লৌতারো মার্তিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সুখী মানুষের ঢল দেখতে পাচ্ছেন এই আটলান্টায় আর্জেন্টিনা সমর্থক, যাদের আসলে এক ধরনের হৃদস্পন্দন বন্ধ হবার অবস্থা ছিল। ম্যাচের শেষ 5 মিনিট এটা বদলে দিয়েছেন মেসি মার্তিনেজরা। আর্জেন্টিনা পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে পর 2বার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার এ দল বারবার মুগ্ধ করছে, শুধু সমর্থকদের নয়, কোচ লিওনেল স্কালোনিকেও। চাপে থাকলে আরও তেড়ে ফুরে যায়। একজন আরেকজনের জন্য খেলা এই দলের সাফল্যের রহস্য। আর এগিয়ে থাকার পর রক্ষণাত্মক কৌশলের সমালোচনা হলেও নিজের সিদ্ধান্তকে সমর্থন করছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। যত চাপ তত ভালো ফুটবল, এই হলো এই আর্জেন্টিনার সাফল্যের উৎস। এই দলটা হার মানে না, হার মানতে চায় না। তাই তো গত ম্যাচের ধারাবাহিকতায় লিওনেল স্কালোনির মুগ্ধতা আগের চেয়েও বেড়েছে। আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। আমরা আলাদা। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আনন্দ আমাদের দেশের জন্য, মানুষের জন্য। এই দলটা আমাকে বারবার অবাক করে। ঠিক একইভাবে আর্জেন্টিনার ফুটবলারদের রহস্য উন্মোচন করেছেন আর্জেন্টাইন কোচ। এই দলটা তাদের সেরাটা দিতে চায় সব সময়। যখন চাপে থাকে তখন তারা যেন তেড়ে ফুরে যায়। ওরা একসাথে থাকে, একসাথে আড্ডা দেয়, একজন আরেকজনের জন্য খেলে। বিপরীত ইংল্যান্ড কোচের কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। এগিয়ে থাকার পর রক্ষণাত্মক ফুটবলের সমালোচনায় মুখর ইংলিশ মিডিয়া। তবে ঠিকই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন টুখেল। আরো মিলিয়ন বার এ বিষয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি বলবো আমি ওই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমার ভালো মনে হয়েছে সেই সিদ্ধান্তই নিয়েছি। এজন্য কোনো খারাপ লাগা নেই। পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নও এসছে জার্মান কোচের সামনে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। আর আর্জেন্টিনা কোচ বিদায় নিতে চান আরও একবার বিশ্বকাপ জিতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। আটলান্টায় আকাশে নীলের ঢেউ। পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারানো আর ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে ওঠার উদযাপনে মেতেছে আলবিসেলেস্তে ফ্যানরা। বাংলাদেশিরা উৎসবে যোগ দেন। মেসির হাতে আরও একবার বিশ্বকাপ দেখতে চান আর্জেন্টাইন সমর্থকরা। ফয়জুল ইসলামের রিপোর্ট। ম্যাচ শেষ, কিন্তু উদযাপনের রেশ কাটেনি। কাটবে কিভাবে? পিছিয়ে পড়েও যেভাবে 2-1 ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে আর্জেন্টিনা, তাতে আলবিসেলেস্তে সমর্থকদের উন্মাদনা বাড়তি হওয়ারই কথা। বিশ্বকাপ জুড়ে যেখানে আর্জেন্টিনা সমর্থকদের উদযাপন, সেখানে বাংলাদেশও থাকবে, এটাই স্বাভাবিক। লাল সবুজ পতাকায় সব দেশের সমর্থক মিলে মিশে একাকার। ঢাকা থেকে সরাসরি আটলান্টায় এসে ম্যাচ উপভোগের নজিরও মিলেছে। Messi took over, so since then it's always been Argentina. আমি আশাও করি নাই যে লাস্টে 2টা দিবে। এটা অসাধারণ একটা গেম ছিল। ম্যাচটা তো খুবই দারুণ ছিল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। I was hoping that this time Messi will আমাদের হতাশ করবে না আর কি। তা আমি আসলে আনন্দিত, খুশি। এই উদযাপন ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে চায় আর্জেন্টিনার সমর্থকরা। থামতে চান মেসির হাতে আরও এক বিশ্বজয় ট্রফি দেখে। We have faith. We believe in God. We have faith. And they came across and they made it happen once again. We are so proud to be Argentinian. I just want to say that. Argentina the best. Messi the best of the world, best. আর্জেন্টিনা সমর্থকদের এবার উদযাপনের মঞ্চ নিউ জার্সি। এই আর্জেন্টিনাকে রুখবে কে? নকআউট জুড়ে একের পর এক প্রত্যাবর্তনের গল্প লিখে চলেছেন মেসি, মার্তিনেজ, আলভারেজরা, যার একটি সাক্ষী হলেন আটলান্টার 68,000-এর বেশি দর্শক। এবার আর্জেন্টিনার ফাইনাল মিশন স্পেনের বিপক্ষে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, আটলান্টা, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয় রূপ নিয়েছিল আটলান্টায়। আর্জেন্টিনার জয়ে উৎসবে মাতোয়ারা হাজারো সমর্থক।
বাদ যায়নি বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলসও। আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে এমন স্বপ্ন বুনছে আলবিসেলেস্তে ফ্যানরা। বাংলার বুকে এক টুকরো আটলান্টা, রাতের অন্ধকারে আকাশে নীল উৎসব, বিজয় উল্লাস আর আবেগের সুনামি বয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অথচ রাজ্যের নীরবতা নেমে এসেছিল ম্যাচের 55 মিনিটে। অ্যান্থনি গর্ডনের গোলে স্তব্ধ আর্জেন্টাইন ফ্যানরা। মেসি আলভারেজের মুহুর্মুহু আক্রমণ আর একের পর এক গোল মিসে দুশ্চিন্তার ছাপ। সব এক ফুৎকারে উড়ে গেল এনজো ফার্নান্দেজের গোলে, যেন নতুন করে প্রাণ ফিরে পেল টিএসসি। আর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের গোলে জয় উল্লাসে মাতল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গগন বিদারিক চিৎকার আর ভুবুজালার শব্দে ঢাবি ক্যাম্পাস রূপ নিল বুয়েন্স আইরেসে। যে ম্যাচটা হয়েছে ফেনোমেনাল, অ্যাবসলিউটলি ফেনোমেনাল। এরকম ম্যাচ আসলে ওয়ার্ল্ড কাপে এইবার দেখা গেছে কিনা আমি জানি না। সেকেন্ড টাইমের মতো টানা দুইবার ফাইনালে যেতে আমি খুব খুশি। টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। আরও একবার মেসির হাতে উঠবে শিরোপা এমন প্রত্যাশা আর্জেন্টিনা সমর্থকদের। কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে একটা দলকে চ্যাম্পিয়ন বানাইতে হয়। অলরেডি ওয়ার্ল্ড কাপ ট্রফিতে আর্জেন্টিনার নাম লেখা হয়ে গেছে। ব্রাজিলিয়ানরা কুফা, তারা যেন আর কোনো খেলা না দেখে, তাদের কাছে অনুরোধ যে তারা যেন ফাইনাল ম্যাচ না দেখে। তারা যে দলে যায় সে দলই হারে। আমরা জিতছি, আমরা ইনশাল্লাহ আমরা এবার বিশ্বকাপ নিব। শুধু ঢাবি নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলসও মেতেছে আর্জেন্টিনার বিজয় উৎসবে। প্রত্যাবর্তনের গল্প শেষে এবার বিশ্বজয়ের স্বপ্ন বুনছে তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। 16 জুলাই 2024। গুলি খাইছে একটা। শোষকের খোলা বন্দুকের সামনে সিনা টান করে দাঁড়ানো দুঃসাহসী বাংলাদেশ। রংপুরের রাজপথে একজন আবু সাইদের সেই মহাকাব্যিক আত্মত্যাগ নাড়িয়ে দিয়েছিল 56,000 বর্গমাইলকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদ আবু সাইদের বিপ্লবী আত্মা যেন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। বুক চিতিয়ে স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। এরপর হাসিনার আর কোনো বুলেট দমাতে পারেনি তাদের। এটা যে আসলে রক্তক্ষয়ী কিছুতে চলে যাবে ওই ধারণাটা তো ছিল না। আবু সাইদ যে গুলির সামনে এসে বুক চিতিয়ে দিল, এইটার সরাসরি ফলাফলই হলো আমাদের শেষ পর্যন্ত গিয়ে 5ই আগস্ট। তিনি একটা জাতিকে দেখালেন যে না, আমাদের জন্ম হওয়া প্রয়োজন, অর্থাৎ নবজন্ম। সেই জন্মটা কিসের বিরুদ্ধে? ফ্যাসিস্টের বিরুদ্ধে, কথা বলতে না পারার বিরুদ্ধে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আজ 2 বছরের স্মৃতি। বিপ্লবের প্রতীক হয়ে যিনি বেঁচে আছেন রাজপথের স্লোগানে, শহরের দেয়ালে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে নতুন ইতিহাস তিনি লিখে গেছেন তা ধারণ করছে প্রজন্মের প্রতিনিধিরা। আবু সাইদ ভাইয়ের বিষয়টা দেখলে আসলে মনে হয় যে না, আসলে সম্ভব, মানুষ দেশের জন্য আসলে সবকিছু করতে পারে। সেই প্রথমে দিশারি মানে আমাদের দিশা দেখিয়েছে যে এইভাবে নতুনভাবে শুরু করা যায়। তখন আমরা শিখতে পারি আমরা কিভাবে আমাদের অধিকারকে আদায় করতে হবে। জুলাইয়ে মধ্যবিত্ত শ্রেণীকে ভীষণভাবে আন্দোলিত করেছে আবু সাইদের বীরোচিত আত্মত্যাগ, যার ছাত্র বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো, তারপরেই মধ্যবিত্তরা বুঝতে পারলো বা বুঝতে শুরু করলো যে এই অত্যাচার কোনো এক জায়গায় শেষ হতে হবে। আমি বলবো 99% সাধারণ মানুষ এখনও 2 বছর আগের জুলাই আগস্টের মতোই অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই। কিন্তু তিনি তো প্রতিদিন আপনার কাছে এসে জমায়েত হবেন না। আবু সাইদের প্রসারিত 2 হাত আজও যেন বিপ্লবের ইশতেহার, যার প্রেরণায় যুগে যুগে শোষকের সামনে আবারও বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলবে কোনো না কোনো আবু সাইদ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়,
এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার। স্মরণ করেন প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের সাহসী আত্মত্যাগের। বলেন, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের সেই দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, সেটি ছিল গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। তারেক রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না, এটি ছিল দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, গুম, খুন, দমন পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা। বুধবারও রাজধানীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। অংশ নেন শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে। এতে ভয়াবহ যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শিক্ষামন্ত্রী জানান, বৈরী আবহাওয়ায় এইচএসসি দিতে না পারা শিক্ষার্থীরা সুযোগ পাবে চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে অংশ নেয়ার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবারও রাজপথে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরায় দুপুর ১:৩০টায় অবস্থান নেন তারা। এরপর সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা একমাত্র দুর্ভাগা জাতি পৃথিবীর বুকে, যে এরকম শাসন ব্যবস্থা, এরকম আন্দোলন, এরকম সরকার। আমার ভোগান্তি, আমার বাবা হাসপাতালে আছে মহাকালী বক্ষব্যাধিতে, যেতেই পারতেছি না। কালকে হাঁটছি প্রায় ৬ কিলোমিটার, আজকে আমার মনে হয় যে এরকম আবার ৫-৬ কিলোমিটার হাঁটতে হবে। এইভাবে কি জীবন চলে? এতগুলা বারাংপাতি নিয়ে আমরা যে যাইতেছি, এটাই কষ্ট হয়েছে। আমাকে নামা দিয়েছে ২ কিলো রাস্তা পার। আমার ফ্লাইট আছে রাত ৯টায়। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় পরীক্ষা স্থগিত না হওয়ায় অনেককেই পড়তে হয়েছে চরম দুর্ভোগে। এই পর্যন্ত কয়েকটা সরকারি কলেজ ঘুরছে, কয়েকটা শিক্ষা কেন্দ্রে গেছে, উনি গিয়ে সেই অবস্থাগুলো তিনি দেখে নাই। হলের ভিতরে কারেন্ট নেই, সারা দেখছি টর্চ লাইট দিয়ে পরীক্ষা দিচ্ছে। এগুলো তো মানুষ হয়ে যায় না। একদিন একটা পরীক্ষা পিছিয়ে দিলে তো কোনো সমস্যা থাকতো না। একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়েও অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাদের একাংশ সচিবালয়ের সামনে গেলে পরে পুলিশি বাধায়। এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ চড়াও হয় সাংবাদিকদের ওপর। মাননীয় শিক্ষামন্ত্রী ৩০০ বিধিতে আপনি বিবৃতি দিতে চাচ্ছেন। পুরো বিষয়টি নিয়ে সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, বৈরী আবহাওয়ায় যারা এইচএসসি পরীক্ষায় কোনো বিষয় অংশ নিতে পারেনি তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এদিন ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। ভাঙা সড়ক, বিধ্বস্ত বাড়িঘর, কোথাও ভেসে যাওয়া ফসল কিংবা মাছের খামার। বন্যায় কক্সবাজারের সর্বত্র এখন এমন ক্ষতচিহ্ন। প্রশাসনের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কয়েকশো কোটি টাকা। তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে সময় লাগবে আরও কয়েকদিন। এরপরেই শুরু হবে পুনর্গঠনের কাজ, বলছে প্রশাসন। টানা ৮ দিনের ভারী বর্ষণ, সাথে উজানের ঢল। গেল কদিনে কক্সবাজারের মানুষ মুখোমুখি হয় ভয়াবহ এক বন্যার। বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। প্রশাসনের হিসাব বলছে, বন্যায় ডুবেছে জেলার 10টি উপজেলার 70টি ইউনিয়ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পেকুয়া, সেখানে 95% এলাকা প্লাবিত হয়। এছাড়া মাতামোহরীতে 85%, চকরিয়ায় 80% এলাকা ডুবে যায়। এলজিডির হিসাব অনুসারে ৫,১১৫ কিলোমিটার সড়কের মধ্যে ৩০০ কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৮টি ব্রিজ, কালভার্ট সহ ক্ষয়ক্ষতি অন্তত ২৮০ কোটি টাকার। ৪৪টি স্থানে বেড়িবাঁধ ও নদীর পাড় ভেঙে গেছে। মাতামোহরীর কোনাখালীতে পুরোপুরি বিধ্বস্ত ২৫ মিটার বেড়িবাঁধ। ভাঙার কারণটা হচ্ছে পানিটা ডেঞ্জার লেভেল ক্রস করে বাঁধের উপর দিয়ে উপচে গেছিল, পানিটা এই জন্য ভেঙে গেছে। এছাড়া আরও
দুইটা জায়গাতে বেশ ঝুঁকিপূর্ণ আছে। আমি আমার ডিপার্টমেন্টের মানে সদর দপ্তরে জানিয়েছি এবং তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলছে যে যত দ্রুত আমরা টাকা পাবো তত দ্রুত এগুলো সংশোধন করা সম্ভব। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। বন্যায় পুরোপুরি নিমজ্জিত ছিল 4,211 হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত হয় 2,791 হেক্টর ফসলি জমি। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ 86 কোটি টাকার বেশি। এছাড়া ভেসে গেছে 3,918টি খামার ও 453টি চিংড়ি গেডের মাছ। ক্ষতি আনুমানিক 86 কোটি 22 লাখ টাকা। আমাদের সরকারিভাবে নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে প্রত্যেকটা উপজেলা এবং যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে আমরা ইমিডিয়েট যেটি ব্যবস্থা করছি সেটি হচ্ছে যে আমাদের সরকারি পক্ষ থেকে যেসব ক্ষুদ্র প্রান্তিক কৃষক তাদেরকে কিছু প্রণোদনা, বিশেষ করে তার জমিতে বীজতলা করার জন্য বীজ সরবরাহ করা। প্রশাসন বলছে ক্ষয়ক্ষতির চিত্র এখনো চূড়ান্ত নয়। পুরো তালিকা আসার পর পরিকল্পনা সাজানো হবে পুনর্বাসনের। মানুষের যে বাড়িঘর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট কাজ চলতেছে। এই সার্বিকভাবে এই তথ্যগুলো পেলে আমরা সরকারের কাছে লিখব। জেলায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত গড়বাড়ির সংখ্যা 7,113টি। এছাড়া শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, গবাদি পশুসহ বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি হয়েছে আরও অনেক বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। জবরদস্তি করে বাংলাদেশের সাথে বাণিজ্যিক চুক্তি করবে না ইউরোপ, এমনকি দেয়া হবে না হুমকি ধমকিও, বরং বন্ধুত্বের সম্মানে অংশীদারত্বকে এগিয়ে নেওয়া হবে। এসব জানালেন ঢাকার ফরাসি দূত মার্ক সেরেশার্লে। বলেন, নির্বাচনের পর বাংলাদেশের সাথে কাজ করতে মুখিয়ে আছেন তাদের দেশের ব্যবসায়ীরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। 2023 সালে ইমানুয়েল ম্যাক্রোর সফর ছিল 3 দশক পরে কোনো ফরাসি রাষ্ট্রপতির বাংলাদেশে আসা। সেবার দুপক্ষই কূটনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে সহযোগিতার গভীরতা বাড়াতে একমত হয়। কথা হয় আঞ্চলিক, আন্তর্জাতিক পর্যায়ে একে অন্যের পাশে থাকার। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর সম্পর্কের সেই ধারায় গতি আনতে চায় ঢাকায় কর্মরত ফরাসি দূত। বললেন, জাতীয় নির্বাচনের পরে এখন গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে বাংলাদেশে, তাই তার ফ্রান্স তো বটেই, ইউরোপের বড় বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশে বিনিয়োগের। তবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার দায়িত্ব বাংলাদেশের। Now that you are back to democracy, so we also have to convince our companies, but they are private. They come if they are attracted. So that's the job of the government of Bangladesh. For instance, BIDA is very active on that. Very good agency, but that's the job of Bangladesh. সম্প্রতি ঢাকার ফ্রান্স দূতাবাসে জাতীয় দিবসের আয়োজনের ফাঁকে কথা বলেন ফরাসি দূত। এক প্রশ্নের জবাবে ইউরোপের প্রভাবশালী দেশের এই কূটনীতিক বলেন, বাংলাদেশ ইউরোপের সাথে বাণিজ্য চুক্তি করলে তা হবে সম্মানের সাথে, জবরদস্তি বা হুমকি দিয়ে নয়। I think EU has been a very reliable and faithful partner with Bangladesh for the last 30 years. So we expect to be treated well. We expect a minimum to have a level playing field. So we are not going to bully, we are not going to threaten or anything. It's not the way we work. We want to partner, so that's very important. But as we say, it takes two to tango. So we need the government of Bangladesh to move towards Europe because Europe has already moved towards Bangladesh. আশা প্রকাশ করেন, শুধু সরকারি পর্যায়ে নয়, সম্পর্কের গভীরতা বাড়বে বাংলাদেশ ও ফ্রান্সের জনগণের মধ্যেও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 7টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।